অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছে। তো আমি গত ক্লাসে কি পড়াচ্ছিলাম? গত ক্লাসে আমরা নিউটন গ্রেগরি ফরওয়ার্ড ইন্টারপোলেশনের একটা অঙ্ক করিয়েছিলাম। আজকেও নিউটন গ্রেগরি ফরওয়ার্ডের উপরে একটা অঙ্ক, একটু আগের অঙ্কটার থেকে একটু অন্য রকম, মানে প্রথম দিকের কাজটা, এবং এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো আরো আছে এই নমুনার, তো এটা খেয়াল করবে। তো এখানে প্রশ্নটা লিখেছি বোর্ডে, আমি দেখো, নিম্নোক্ত তালিকা থেকে 40 হতে 45 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এই যে এটা দেওয়া আছে, এটা একটা টেবিল দেওয়া, টেবিলের এখানে হেডিংটা কি? নম্বর সমূহ শিক্ষার্থীর সংখ্যা। তো নম্বর সমূহ মধ্যে দেখো, এই যে এগুলা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জ গুলা দেখো, 30 থেকে 40 নম্বর পেয়েছে, এর মধ্যে পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 31 জন, 40 থেকে 50 এরকম 42 জন, 50 থেকে 60 51 জন, 60 থেকে 70 35 জন, 70 থেকে 80 31 জন। তো এখন আমরা এই যে রেঞ্জ দেওয়া, মানে এই যে ব্যবধিক আকারে দেওয়া 30 থেকে 40, এটা এভাবে কিন্তু অঙ্ক করা মুশকিল। তার মানে এটা সিঙ্গেল বানাইতে হবে, তাই না, একটা নির্দিষ্ট মানের মধ্যে। তো সেই জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে। আমরা একটু আগে কথা লিখবো, সেটা হলো এই যে ধরি বা মনে করি। ধরি, খেয়াল করো, প্রথমটা 30 থেকে 40, তাহলে 30 দিয়ে শুরু, তো এই জন্য লিখবো 30 এর বেশি। নিশ্চয়ই এভাবে বলতে পারি না 30 এর বেশি। আর 40 লাস্টেরটা 40, তার মানে 40 এর কম ধরে নেই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। 40 এর বেশি হইলে তো আবার সেকেন্ড ইয়েতে চলে যাবে রেঞ্জের মধ্যে। তাহলে আমরা এই জন্য ধরবো যে ধরি যে সকল শিক্ষার্থী, যদি ছাত্র থাকে বা ছাত্র ছাত্রী থাকে টেবিলের মধ্যে, তাহলে ওইভাবে ধরে নিবে। আর এখানে আমাদের টেবিলে আছে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমরা শিক্ষার্থী লিখবো। যে সকল শিক্ষার্থী 30 নম্বরের, এটা কি লিখবো? 30 নম্বর বারবার মানে সংক্ষেপেও যদি লিখি, তাহলে 30 কিন্তু নম্বর, হ্যাঁ, 30 এর বেশি নম্বর কথাটা আর লিখলাম না, 30 এর বেশি, এবং এক্স ধরে নিলাম। এক্সটা কেন ধরলাম এটা পরে টেবিল আরেকটা করতে হবে, তখন বুঝতে পারবে। এখন এইটুক দেখো আগে, 30 এর বেশি আর এক্স এর কম। এখানে এক্স বলতে আমরা যে একটা সিঙ্গেল রেঞ্জ হিসাবে নিব, ওই যে যেমন 30 থেকে 40, ওই যে শেষেরটা নিব 40, মানে 50, এই যে টেবিল থেকে 40 50 60 70 80 শেষের গুলা। কিন্তু এটা তো ফিক্স না, 40 নম্বরই পেয়েছে তা তো না, মানে 40 এর কম। এই 40 বা 50 বা 60 বা 70 বা 80, এটাকে আমরা এক্স হিসাবে নিতেছি। এই জন্য আমি কি লিখছি দেখো, শুরু করলাম 30 এর বেশি এবং এক্স এর কম নম্বর পেয়েছে, নম্বর পেয়েছে এরূপ। তাহলে কি ধরলাম? ধরি যে সকল শিক্ষার্থী 30 এর বেশি এবং এক্স এর কম নম্বর পেয়েছে এরূপ সংখ্যা। আমরা সূত্রের মধ্যে কি করি? এক্স এবং ওয়াই থাকে, ওয়াই মানে ওয়াই হচ্ছে এফ অফ এক্স। তো এখানে আর ওয়াই লিখলাম না, এফ অফ এক্স আকারে লিখলাম। তাহলে আমাদের টেবিলটা ওই করতেও সুবিধা, তারপরে সূত্রটার মধ্যে পরে বসায় দিব, বুঝতে পারবে। আচ্ছা, এফ অফ এক্স লিখলাম,
এখন আমরা সরাসরি টেবিলেও যেতে পারি, অথবা আমরা একটু লিখেও করতে পারি, তারপরে টেবিলটা করতে পারি। এখন টেবিলটা সরাসরি যদি যাই, জিনিসটা হয়তো বুঝতেও পারবে কম, অথবা আহ যদি লিখাটা দেই তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় আর কি। তো যাই হোক, টেবিলটা যদি করি তাহলে এখানে টেবিলের মধ্যে দেখো, টেবিল যদি যাই, টেবিলটাই ধরো আমরা টেবিলেই গেলাম। তাহলে আমাদের টেবিলে যদি যাই, তাহলে এখানে একটু লিখে নিতে হবে যে এটাকে, এই যে টেবিলটা করব যে পদ্ধতিতে, সেই মানে পদ্ধতিটার নাম বলে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই টেবিলটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যার টেবিল বা সারণী। তাহলে উপরে আবার লিখে নিতে হবে যে এখন ক্রমযোজিত গণসংখ্যা সারণী বা টেবিল, এভাবে লিখে টেবিলটা করব। টেবিলটার মধ্যে কি করতে হবে দেখো, ওইটাই আমি পরে মুখে মুখে বলবো যে ওই যে কি লিখতাম আর কি, যদি টেবিল করার আগে। তাহলে এইখানে আমরা লিখবো এক্স, ওই যে ধরলাম এক্স এর চেয়ে এক্স এর কম নম্বর পেয়েছে, এই যে এক্স। আর এই যে এই যে যে ধরাটার মধ্যে কি ফাংশন অফ এক্স লিখলাম, যে এটাই ফাংশন অফ এক্স, এটা খেয়াল রাখতে হবে, এটা মানে ওয়াই। তাহলে আমরা যেহেতু ফাংশন অফ এক্স আকারে ধরলাম, তাহলে আমরা এটা লিখলাম। এখন প্রথমে আমি কি লিখলাম, 30-এর বেশি, তাহলে প্রথম রেঞ্জটা ছিল 30 থেকে 40, তাই না? তাহলে তাহলে এক্স এর কম, এক্স যেহেতু এখানে আমি প্রত্যেকটা লিখেছি টেবিলে, তাহলে এক্স এর কম মানে প্রথম রেঞ্জের মধ্যে কিন্তু আমি লাস্টে কে আছে 40, কি আছে 40, তাহলে এনে এক্স এর মান 40 বসাইলাম প্রথম রেঞ্জে। তাহলে এখন আমাদের পড়তে হবে কি, 40-এর চেয়ে কম নম্বর পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যাটা কিন্তু আমাদের দেওয়া, দেখো 31 জন, প্রথম টেবিলটার প্রথম দিকের মানটা 31 দেওয়া। আচ্ছা, তারপরে যাই, 2 নাম্বার রেঞ্জটা ছিল 40 থেকে 50, এরকম সংখ্যাটা টেবিলটায় দেওয়া ছিল 42 জন। তাহলে এখন আমাদের দেখো, আমি যদি সেকেন্ড এক্স এর মানটা 50 নেই, শেষে মানে 50-এর কম, এটা বুঝাচ্ছি, সেকেন্ড রেঞ্জের মধ্যে গেলাম। তো 50-এর কম হইলে, 50-এর কমের মধ্যে দেওয়া কিন্তু মানটা টেবিলে দেওয়া ছিল 42 জন। আচ্ছা, তার মানে আমি এই মানটা আমি এভাবে লিখতে পারি না, 31 যোগ 42, এই মানটা, এটাই বলে ক্রমযোজিত গণসংখ্যা। এই যে যোগ করলাম আগেরটার সাথে, এটা সমান যত আসবে এটা লিখবো। কেন? কারণ আগের লাইনে কি আছে, 40-এর কম, তার মানে 50-এর কম হইলে আগের ইয়েটাও তো এখানে ঢুকবে, তাই না, ইনক্লুড হবে। তাহলে 31-এর সাথে তার যে 50-এর কম 42 দেওয়া টেবিল, সেটাও যোগ হবে। তাহলে যোগ ফল আসবে 73। এইভাবে দেখো, পরের রেঞ্জটা আছে 50 থেকে 60, টেবিলে দেওয়া ছিল 51 জন। তাহলে আমার কমটা নিব আমরা, লাস্টের ইয়েটা হলো, রেঞ্জটা হলো 60। তাহলে 60-এর কম, এটা বুঝাচ্ছি, এক্স এর মান 60 বসাচ্ছি মানে 60-এর কম। তাহলে 60-এর কমের মধ্যে দেওয়া আছে টেবিলে আমাদের 51 জন। তার মানে কি বুঝতে হবে, আগের বের হয়েছে কত, 73 যোগ 51 হবে, এইটাই ক্রমযোজিত। এই যে আগেরটার সাথে পরেরটার যোগ করাটাই ক্রমযোজিত গণসংখ্যা, এটা বলে এই পদ্ধতিটাকে। তো এখানে আসতেছে কত, 124। একইভাবে দেখো, 4 নাম্বারে আছে 60 থেকে 70, এই রেঞ্জে দেওয়া ছিল 35 জন। তার মানে আমি লাস্টেরটা কত, তাহলে লিখবো এক্স এর মান 70-এর কম, এটা কত, তার জন্য দেওয়া ছিল 35। তার মানে তার আগের লাইনে 124 আছে, তার সাথে তার 35 যোগ হবে, তাহলে 1, 5, 9, 159 হলো। আচ্ছা, একইভাবে লাস্টেরটা আছে 70 থেকে 80, দেওয়া ছিল 31 জন।
তার মানে এক্স এর মান আমি 80 নিব, মানে 80-র চেয়ে কম। তাহলে এখানে আহ নিচে এই যে উপরে লিখলাম, তাহলে এক্স এর মানটা আমরা 80 নিতেছি। 80-র জন্য আমাদের আসবে কি, তার মানে 70-এর জন্য পেয়েছিল 159, প্লাস হবে 80-র জন্য দেওয়া আছে 31 জন। তাহলে এটার যোগফল আসতেছে 190 জন। তাহলে এই যে ক্রমযোজিত গণসংখ্যা টেবিল করলাম, এটা এখন আমরা কিন্তু এই যে আমরা যদি টেবিলটায় মোটামুটি দেখাই, এইগুলা কিন্তু সিঙ্গেল হিসাবে দেখাচ্ছে যে 40, 50 এক্স এর মানগুলা যে লিখলে। এখন আমরা ওই যে ইন্টারপোলেশন বা ওই যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন, যেটা অগ্রবর্তী অন্তক্ষেপ বা অগ্র অন্তক্ষেপ বা অগ্র আন্তপাতন, সবই একই জিনিস। হ্যাঁ, ইংরেজিতে তো একটা নাম, কিন্তু বাংলায় এটার অর্থ দুই তিন ভাবেই বলা যায়। তো তাহলে আমাদের এই মানগুলা এখন আমরা একটা লিখবো। তার মানে এই টেবিলটা কিন্তু ক্লোজ করব, ঠিক আছে, টেবিলের মতো করে ক্লোজ করব। উপরে টেবিলের কি লিখবো, যে ক্রমযোজিত গণসংখ্যা টেবিল বা সারণী, গণসংখ্যা সারণী বা টেবিল তৈরি করি। এই কথাটা লিখেই কিন্তু টেবিলটা করব। সারণী তৈরি করে পাই, এটা লিখে টেবিলটা। আর যদি আমি টেবিলটা মধ্যে কিন্তু আমরা যোগ করে দেখাইছি, এই জিনিসটাকেই আমরা লিখে করতাম কিভাবে, ওই যে ওইভাবে লিখে করতাম যে 40-এর চেয়ে কম নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা সমান 31। তারপরে 50-এর চেয়ে কম নম্বর পেয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 31 যোগ 42, এভাবে লিখে 73 লিখতাম। মানে এই লেখা, এই যে টেবিলটা করেছি, এই যে যোগ আকারে দেখাইছে, এটা তখন টেবিলের মধ্যে আমরা যোগ আকারে না দেখায় রেজাল্টটা লিখতাম, যেমন 31, 73, 124, 159, 190। মানে এখন যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো তোমরা, আমি বলে দিলাম। এখন আমাদের প্রশ্নটা ছিল 40 থেকে 45 নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এখন আমি একটু লিখে নিতে পারি, সেটা কি লিখবো, যে সকল শিক্ষার্থী যা চেয়েছে সেটার জন্য লিখতেছি, যে সকল শিক্ষার্থী কি 40, ওই যে প্রশ্নের মধ্যে যা চেয়েছে 40 হতে 45-এর মধ্যে নম্বর পেয়েছে, তাহলে এটাই লিখবো, যে সকল শিক্ষার্থী 40 থেকে 45 নম্বর পেয়েছে। তাহলে এইটার জন্য আমাদের কি বের করতে হবে, এই কথাটাই লিখবো আর কি, যে সকল শিক্ষার্থী 40 থেকে 45 নম্বর পেয়েছে এরূপ মান নিরূপণের জন্য কি বের করতে হবে, মানে মানটা বের করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে, নিরূপণের জন্য আমাদের নির্ণয় করতে হবে। এরকম আমরা ফরওয়ার্ডে যেমন লিখি না, ওয়াই অফ এক্স ইকুয়াল টু, সূত্রটা যে লিখলাম ওয়াই নট প্লাস ওয়াই অফ এক্স বা ফাংশন অফ এক্স, যে এই অঙ্কের মধ্যে লিখেছি, সে একই কথা। নিরূপণের জন্য আমরা বের করব এফ অফ 45, 40 থেকে 45 বলছে, এই জন্য এই যে এটা বের করব, এফ অফ 45 বিয়োগ এফ অফ 40। এই এই যে রেজাল্টটা যা আসবে এটাই হবে এই যে নির্ণয় মান। তার মানে আমরা এটা লিখে নিতেছি যে কি বের করব, তাহলে আমাদের এত বের করতে হবে, লিখে নিলাম। তার মানে এফ 45 আর এফ অফ 40 বের করব আমরা।
এফ অফ 45 মানে আবারও বলতেছি, আমাদের নিউটন গ্রেগরির যেমন সূত্র লিখতাম ওয়াই অফ এক্স, এটাই ওয়াই অফ এক্স মানে ওয়াই অফ 45 বা এফ অফ 45, একই কথা। হুম। এখন আমরা যে এই যে ক্রমযোজিত গণসংখ্যার টেবিলটা আবার একটু লিখি, তাহলে আমাদের এখন করতে হবে কি, প্রথমে দেখো এভাবে লিখে নেব, এফ অফ 45 জন্য নিম্নের সারণী বা টেবিল গঠন করি। এখন টেবিল করব, সেই টেবিলটা দেখো। টেবিল যে আগেরটা করেছি সেটা লিখার পরে আমাদের নিউটন গ্রেগরির মধ্যে আমরা কি করি, অন্তক্ষেপ বের করি না, ডিফারেন্স বের করি না, যে ডেল্টা স্কয়ার ওয়াই নট বা ডেল্টা ওয়াই নট, মানে প্রথম ডিফারেন্স বের করি, অর্থাৎ আমরা অগ্রবর্তী প্রথম ডিফারেন্স বের করি। যে ডেল্টাটা কি বোঝায়, ডেল্টা ওয়াই, ওয়াই নট ধরো লিখলাম না, ডেল্টা ওয়াই মানে একটা আর্গুমেন্ট, মানে এক্স এর যে মানগুলা থাকবে এগুলার কিন্তু আর্গুমেন্ট বলে। সেখান থেকে আমরা আর থাকবে একটা ফাংশন থাকবে টেবিলের মধ্যে, বা যেটা ওয়াই থাকে, ওয়াই বা এফ অফ এক্স। এটা এইটার কি প্রতীকটা, এটাকে বলে প্রথম ব্যবধান। হ্যাঁ, এটা ইয়েটা এই প্রতীকটা। তাহলে এটার গত ক্লাসের টেবিল দেখালাম কিভাবে ব্যবধান বের করে, আজকে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তাহলে টেবিলটা দেখো, আমি প্রথমে আমাদের আর্গুমেন্ট মানে এক্স, এক্স কি ছিল আগে, ওই যে ক্রমযোজিত ওই টেবিলটাই আবার লিখতেছি। দেখো 40, 50, 60, 70 আর 80, এটা লিখলাম। আচ্ছা, এইগুলা হলো সবসময় খেয়াল রাখবা, একটু দুইটার মধ্যে একটু ফাঁক থাকবে, বেশ ফাঁক থাকবে। আমি একটু কম রেখেছি, তোমরা আর একটু বেশি রাখবে। কারণ এটা কেন রাখবে, এই যে যখন আমরা পার্থক্য বের করব বিয়োগ করে করে, ওগুলা কিভাবে বসাতে হয় এটা খেয়াল রাখো, ওইটার জন্য একটু ফাঁক রাখতে হবে। এখানে আমরা লিখবো এফ অফ এক্স, ওই যে যেটা এফ অফ এক্স কোনটা, ওই যে আমরা যে প্রথমটা 31, তারপরেরটা যে যোগ করে বের করছি ক্রমযোজিত গণসংখ্যা ইয়েতে, তাহলে ওইটাই তো এফ অফ এক্স। তাহলে 31, তারপরেরটা বের হয়েছিল 31-এর পরে 73, 73, তারপরে বের হয়েছিল 73-এর পরে 124, 124 পরেরটা 159। আগের টেবিলের ওইগুলাই, ওই মানটাই এখানে বসালাম। এখন আমাদের যেটা আমরা নিউটন গ্রেগরির জন্য যেটা করব, দেখো প্রথম ডিফারেন্স, এই এফ এক্স মানে কিন্তু ওয়াই, যেহেতু আমরা প্রশ্নটা আনসার করতে গিয়ে ওয়াই লিখি নাই, এফ অফ এক্স ধরেছি, তাহলে এটা এখন প্রথম ডিফারেন্স কেমনে, ডেল্টা, যেটা ওয়াই বা ওয়াই নট, যে যে প্রতীকেই দাও, যেহেতু এটা ওয়াই মানে এখানে আমরা এফ অফ এক্স লিখছি, আমরা ওয়াই না লিখে এফ অফ এক্স, যে এফ অফ একই কথা। তার মানে যখন আমি ডেল্টা এফ অফ এক্স লিখবো তখন বুঝতে হবে প্রথম পার্থক্য বের করতেছি। সেটা কার পার্থক্য, তখন এই যে এফ অফ এক্স বা ওয়াই এর যে মানগুলা একটা আরেকটার থেকে পার্থক্য, সেই পার্থক্যটা কিভাবে করতে হবে দেখো, এই 73 থেকে 31 বিয়োগ করতে হবে। এই বিয়োগ ফলটা এই দুইটার মাঝখানে লিখবা। তাহলে এই জন্যই এগুলা একটু পার্থক্য করে করে যদি লিখি, মানে ফাঁকা করে লিখি, এটা তাহলে লিখতে সুবিধা হবে। যত স্পেস দিবে তত লিখলে জিনিসটা চোখে পড়বে।
তাহলে আমি একটু এরকম চিহ্ন দিয়ে বোঝাচ্ছি দুইটার পার্থক্য। ৭৩ বিয়োগ ৩১ কত আসবে? ২ ৪ ৪২। একইভাবে দেখো ১২৪ থেকে ৭৩ বাদ দিব, এটাই কিন্তু ডিফারেন্স বের করা। এই যে এটাকে বলে ফরওয়ার্ড ডিফারেন্স, মানে অগ্রবর্তী পার্থক্য। এটার প্রত্যেকটাই কিন্তু আমরা ডেল্টা বলি। আচ্ছা, দুইটাই পার্থক্য আমরা শিখেছিলাম, ডেল্টা আর একটা হলো ন্যাবলা বা ডেল, যে ওইটাকে বলে ব্যাকওয়ার্ড পার্থক্য, মানে ডিফারেন্স, অর্থাৎ পশ্চাৎবর্তী পার্থক্য। আচ্ছা, ওটারও সিস্টেম একই, এরকম বিয়োগ করার সিস্টেম একই। যখন আমরা ফর্মুলাতে মান বসাবো তখন একটু এর চেয়ে একটু বিপরীত হয়। ওটা আরেকটা যখন অঙ্ক করাবো বুঝতে পারবে যে ব্যাকওয়ার্ডের অঙ্ক কিভাবে করতে হবে। তাহলে ১২৪ বিয়োগ ৭৩ তোমার কত হবে? ১২৪ বিয়োগ ৭৩ হবে ১, তাহলে আমাদের ৫১। আচ্ছা, একইভাবে দেখো ১৫৯ বিয়োগ, এই যে এটার দুইটার মাঝখানে, এই জন্যই দেখো আমার একটু পার্থক্যটা, ফাঁকাটা একটু কম ব্যবধানটা হয় ফাঁকাটা, যে লিখলে বোঝা যাচ্ছে না, তার মানে দুইটার মাঝখানে যেন হয়। হ্যাঁ, বিয়োগ ফলটা যেন দুইটার মাঝখানে আমরা লিখি। এটা ৫১, আর এই দুইটার মাঝখানে লিখবো আমরা ৫১ পরে আসতেছে ১৫৯ বিয়োগ তাহলে এটা আসবে ৩৫, এটার মাঝখানে লিখতে হবে। আর ১৯০ বিয়োগ ১৫৯, এই বিয়োগ ফলটা এই দুইটার মাঝখানে লিখতে হবে। ১৫৯ হলে ৩১। তাহলে নিউটন গ্রেগরির ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের ডিফারেন্স বা পার্থক্য বের করতে হবে ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত এই যে পার্থক্যর মানগুলা গিয়ে সিঙ্গেল মান বা শূন্য না হয়। সিঙ্গেল মান বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি খেয়াল করো। এখানে যে প্রথম পার্থক্য বের করলাম, দেখো এখানে কিন্তু পার্থক্য ৪টা মান বের হয়েছে। যে পর্যন্ত সিঙ্গেল মানে একটা মানে না উন্নীত হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পার্থক্য বের করে যেতে থাকবো। তার মানে এখন পার্থক্য বের করব ২ নাম্বার পার্থক্য, তার মানে ডেল্টা স্কয়ার ফাংশন অফ এক্স, এই মান বের করব ডেল্টা। একইভাবে দেখো এখন আসবো এই দুইটার বিয়োগফল, দেখো এই দুইটার বিয়োগফল মাঝখানে লিখবো, তাহলে ৪২ বিয়োগ ৫১ আসবে কত? ৯। এই দুইটার মাঝখানে লিখলাম ৫১। আচ্ছা, এটা কি ৩৫ বিয়োগ ৫১, কিন্তু খেয়াল রাখবে মাইনাস হোক আর প্লাস হোক এটা বড় না, সিস্টেম কি এই পরেরটার থেকে আগেরটা বিয়োগ করা, এটাই হলো পার্থক্য বের করার সিস্টেম, মানে ডেল্টা বের করা। তাহলে ৩৫ থেকে ৫১ বাদ দিলে আসবে -16। আচ্ছা, একইভাবে দেখো ৩১ থেকে ৩৫ বাদ দিলে আসবে -6 না 4, হ্যাঁ 4। ৩১ বিয়োগ কিন্তু ৩৫, তাহলে 4 -4। এগুলা কিন্তু আমি এই যে আমি দেখালাম, চিহ্নিত করলাম, এটা কিন্তু তোমাদের করে দেখাতে হবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম। তোমরা এই জন্য এটা যদি নির্দিষ্ট একটা ফাঁক রাখো দুইটার মধ্যে, বিয়োগ করে রেজাল্টটা ওই দুইটার ফাঁক বরাবর লিখতে হবে, তাহলে টেবিলটা এক নজরে মানগুলা যখন আমরা গ্রহণ করব এটা দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমার দেখো ডিফারেন্স শেষ হয় নাই কেন, এখন ডিফারেন্স কিন্তু 3টা মানে আসলো, সিঙ্গেল কিন্তু এখনো হয়নি। আবার বের করব ডেল্টা কিউব এফ অফ এক্স।
একইভাবে দেখো, -16 বিয়োগ -9, মানে -16 থেকে 9 বিয়োগ করব, তাহলে কত হয়? -25। তারপরে -4 -16 বিয়োগ করব, তাহলে কত হয়? 12। তাহলে আমাদের ডিফারেন্স বের করা কিন্তু শেষ হয় নাই। কেন? এখন আসছে দুইটা মান, ডিফারেন্সের মান দুইটা, তার মানে এখনো শেষ হয় নাই, বোঝা যাচ্ছে। আর একটা আরেকবার করতে হবে, তাহলে ডেল 4 বার করতেছি। দেখো 4 নম্বরে কি আসবে? এই যে 4 নম্বরে আসবে 12 বিয়োগ 25, তাহলে কত হয়ে যায়? 37। তাহলে আমাদের কিন্তু দেখো বিয়োগ ফলটা একটা সিঙ্গেল মানে চলে আসছে, তার মানে আমাকে আমার ডিফারেন্স বের করা মানে ডেল্টা মান বের করা শেষ। কত পর্যন্ত মান, কততম পর্যন্ত করলাম ডিফারেন্সটা? 4/4তম, তাই না? 4 বার করলাম। এইগুলা এইগুলা দেওয়ার দরকার নেই, আর তো দিলেও ভুল নাই। তাহলে এটা তোমাদের ভুল হবে না এরকম চিহ্ন দিয়ে কাজ করলে, তবে টেবিলে এটা না থাকাই ভালো। আমি তাই মুছে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এই যে দেখো, এখন কিন্তু একটা টেবিলের মধ্যে দেখো, এই যে দেখো, এই যে আমি একটা, এটা কিন্তু আমরা একটা, এই যে এই যে ফাঁকের মধ্যে দুইটার বিয়োগফলটা, তাদের যে দুইটার সংখ্যা বিয়োগ করতেছি বা ডিফারেন্স বের করতেছি, পার্থক্য যে বের করছি, সেই মানটা দুইটার মাঝখানে লিখলে, এই টেবিলের দিকে তাকাই দেখো, এটা কিন্তু অনেকটা, আমরা এইটুক যদি তাকাই, এই যে এখানে যে রেখাটা টানলাম, আবার নিচের দিকে যদি তাকাই, এটা কিন্তু অনেকটা একটা ত্রিভুজের মতো হয়েছে এখান থেকে। আচ্ছা, যাই হোক, এই যে আমি রেখাটা টানলাম, এই মানগুলাই আমরা সূত্রের মধ্যে বসাবো সিরিয়ালে। এখন দেখো, 31, 42, 9, -25 আর 37, এগুলাই বসাবো। কোথায় বসাবো? এই যে দেখো, এখন সূত্রটা যদি লিখি, আমাদের ফরওয়ার্ডের সূত্রটা কি লিখেছিলাম? তোমাদের বলেছিলাম y(x) সমান সমান y0 প্লাস u ইন্টু ডেল্টা y0 প্লাস u ইন্টু u মাইনাস 1/factorial 2 ডেল্টা স্কোয়ার y0। সূত্র অঙ্ক করার জন্য আমি সূত্রটা এইভাবে লিখেছিলাম, প্লাস এখন এই ক্ষেত্রে আমাদের টেবিল দেখে কিন্তু সূত্রটা মানে কতটুক পর্যন্ত গিয়ে লিখবে টেবিল দেখে করবে। আমার টেবিলে কিন্তু ডেল্টা টু দি পাওয়ার 4 বের হয়েছে, তাই না? 4 পর্যন্ত, তার মানে এটা সূত্রটা 4 পর্যন্ত লিখতে হবে। তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ডেল্টা কিউব y0, পরেরটা কি লিখবো? প্লাস 4 পর্যন্ত লিখবো, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 4 ডেল্টা কিউব y0, এই পর্যন্ত লিখবো। হ্যাঁ, এখন তার মানে কি বললাম, সূত্রটা সবসময় কোন পর্যন্ত লিখবো? প্লাস ডট ডট দিয়ে রাখলাম, মানে আর আমার নাই পরের মান, কিন্তু আমার শূন্য, মানে জন্য কিন্তু সূত্রটা লিখলাম। তো এখন আমি এখানে একটু বলবো, এই ক্ষেত্রে সূত্রটা আমরা কি লিখবো। দেখো, এনে উপরে একটু লিখে নেই, নিউটন গ্রেগরি অগ্র অন্তক্ষেপ, বা ওই যে ফরওয়ার্ড ইন্টারপোলেশনের বাংলা কিন্তু আমরা মানে ইউজ করি অগ্র অন্তক্ষেপ বা অগ্রবর্তী অন্তক্ষেপ। অগ্রবর্তীটা বড় করে বলি, আর ছোট করে বললে বলি অগ্র অন্তক্ষেপ বা অগ্র আন্তঃপাতন অন্তক্ষেপ সূত্র হতে পাই দিয়ে, এই এই যে আমি লাইনটা লিখলাম, এটা করব টেবিলের নিচেই কিন্তু এই কাজটা করব। এখন এই যে y(x), এই y(x) এর জায়গায় আমরা কিন্তু যেহেতু আমরা ফাংশন অফ এক্স আকারে ধরা হইলো আমাদের অঙ্কটার মধ্যে, তাহলে y(x) মানে f(x) লিখলাম। আচ্ছা, তারপরে y0
এইটা একটা প্রতীক মাত্র, ওয়াই নট টা পরে বলতেছি। ওয়াই নট এর জায়গায় যেহেতু ফাংশন ওয়াই নট মানে ওয়াই এর প্রথম মানটা, যেটা প্রারম্ভিক মান, এখানে যেহেতু ফাংশন আকারে লিখেছি আমরা এমনি লিখবো ওয়াই নট মানে এফ অফ এক্স নট। তাহলে ডেল্টা ওয়াই নট রে মানে আমরা ফাংশন আকারে যেহেতু লিখেছি, তাহলে আমরা এগুলাকে সব ফাংশন আকারে লিখি এফ অফ এক্স নট। ওয়াই নট কে উঠায় দিয়ে এফ অফ এক্স নট, সব এফ অফ এক্স নট। এফ অফ এক্স নট। এখন দেখো, ওই যে আমি একটা টেবিলের মধ্যে একটা রেখা টেনেছিলাম, তাহলে এফ অফ এক্স নট মানে ফাংশনের প্রথম মানটা কত ছিল, ওই যে রেখাটার প্রথম মানটা কিন্তু তুমি দেখো ওই টেবিলের মধ্যে এফ অফ এক্স এর প্রথম মানটা কিন্তু 31 ছিল। আমি 31 বসাবো, তাহলে 31 বসালাম। এতো এইভাবে বসাই করব। আচ্ছা, এখন আমরা এই কাজটা করার সাথে সাথে এই যে ইউ ইউ যে আছে, ইউর মানটা কিন্তু আমরা বের করি নাই। ইউর মানটা বের করে এই সূত্রের মধ্যে পরে আমরা মান বসায় দিব। তাহলে আমরা এখন এই 31 বসাবো না, আমরা লিখবো যেখানে সূত্রটা লেখার পরে লিখবো সাথে সাথে যেখানে ইউর সূত্র প্রমাণ করতে গিয়ে উপপাদ্যটা আমি কিন্তু তোমাদের বলেছিলাম, আমি এটা মুছে দেই। তারপরে যেখানে কি লিখবো, যেখানে ইউ সমান সূত্রটা কি ছিল এক্স মাইনাস, যখন আমি উপপাদ্য প্রমাণ করতে যাই তখন কিন্তু আমরা এ ধরেছিলাম, এ আর এক্স মাইনাস এ বাই এইচ এরকম সূত্র লিখেছিলাম। এখন এ এর জায়গায় তুমি যদি এক্স নট লেখো একই কথা। এ বলতে তখন আমাদের আর্গুমেন্টস মানে এক্স এর মান গুলো এইভাবে ধরেছিলাম, এ প্লাস এইচ এইভাবে ধরে কিন্তু উপপাদ্য বা সূত্রটা প্রমাণ করেছিলাম। এখন আমাদের এখানে যেহেতু এক্স আর এফ অফ এক্স বা এক্স বা ওয়াই আকারে, তা একই কথা। তখনও বলেছিলাম এ না ধরে এক্স নট দিয়েও এক্স নট প্লাস এইচ এভাবেও কিন্তু আমার আর্গুমেন্টের মান ধরা যায়, একই কথা। তাহলে এইখানে আমরা যেহেতু এফ অফ এক্স দিয়ে টেবিলটা করেছি, তাহলে এখানে আমরা এর জায়গায় আমরা লিখবো এক্স নট। সূত্রের মধ্যে এফ অফ এক্স নট লিখেছি যেহেতু, এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এখন আমরা প্রথমে আমি কিন্তু বলেছি কি 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 মান বের করবো। এফ টেবিলটা করার আগে লিখেছিলাম এফ অফ 45 এর জন্য একটা সারণী বা টেবিল গঠন করি। তার মানে এফ অফ 45 মানে এক্স এর মানটা 45, তার মানে এখানে লিখবো 45। আচ্ছা, এখন 45টা থেকে এক্স নট লিখবো 40। কেন এক্স নট 40? টেবিল এক্স নট মানে এক্স এর প্রারম্ভিক মান, এক্স নট এর প্রতীকটা বোঝাচ্ছে প্রারম্ভিক মান সেটা। তাহলে প্রারম্ভিক মানটা টেবিলের দেখো এক্স এর প্রথম মানটা কিন্তু 40, আর এইচ হচ্ছে আর্গুমেন্টের মানগুলার ব্যবধান, মানে এক্স এর যে মানগুলা তার একটা আরেকটার থেকে কত ব্যবধানে আছে, এটাই হলো এইচ। যেহেতু আমাদের এই সমব্যবধানের অঙ্ক করছি, অর্থাৎ ব্যবধানটা সমান, দেখো টেবিলের মধ্যে এক্স এর মানটা 10 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে এইচ এর মান 10। এই মানটা বের করে রাখতে হবে। তাহলে থাকে 5/10 মানে কত থাকে 0.5, মানে 0.5 যাই বলি, হ্যাঁ 0.50 বা 0.5। এইটা কিন্তু সূত্রটা লেখার পরে ইউর মানটা এভাবে বের করে ফেলতে হবে। এখন আমরা আসলে কি বের করবো, সূত্র ফাংশন অফ এক্স মানে কি ফাংশন অফ 45, এর জন্যই কিন্তু টেবিলটা করেছিলাম, আগেই লিখে টেবিলটা তৈরি করলাম। তাহলে এক্স এর বদলে 45 বসাই দিব। তাহলে কি আসতেছে, সূত্রটা কি ছিল ফাংশন অফ এক্স নট। তাহলে ফাংশন অফ এক্স এর প্রথম মানটা কত আমাদের টেবিলের 31 বসাই দিলাম, প্লাস পরের সূত্রটার মধ্যে কি ইউ ইন্টু
ডেল্টা ফাংশন অফ এক্স নট, মানে প্রথম ডিফারেন্স। ওই যে আমি একটা রেখা টানলাম যে, তাহলে ডেল্টা এফ অফ এক্স নট এর মানটা, প্রথম মানটা কত, 42 আসছে। আর ইউর মান, ইউর মান দেখো 0.5, এইটা ইন্টু 42 লিখে ফেললাম। সূত্রের মধ্যে মানগুলো এখন বসাচ্ছি। তারপরে সূত্রটার মধ্যে কি আছে, ইউ ইউ ইন্টু, তার মানে ইউ ইন্টু ইউ মাইনাস 1/ফ্যাক্টোরিয়াল 2 কি ডেল্টা স্কোয়ার এফ এক্স নট, তাই না? তাহলে 2 নাম্বার ডিফারেন্সের প্রথম মানটা কত, তাহলে ওই রেখাটা টেনে কিন্তু বুঝাইছিলাম 9, তাহলে ইন্টু 9 বসাই দিলাম। এটা কিন্তু পরে সহজ, টেবিল থেকেই কিন্তু মানগুলা বসাচ্ছি। ইন্টু 9 হইলো। তারপরে সূত্রের মধ্যে কি ছিল, ইউ ইন্টু ইউ মাইনাস 1, মানে 0.5 মাইনাস 1 ইউ মাইনাস 2 সূত্রের মধ্যে, তাহলে 0.5 মাইনাস 2/ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 3 নাম্বার, মানে ডেল্টা স্কোয়ার এফ এক্স নট। দ্বিতীয় ডিফারেন্সটা, মানে পার্থক্যটার প্রথম মানটা কত, টেবিলের মধ্যে তাকাইলে দেখবে প্রথম পার্থক্যটা হচ্ছে -25। ওই যে আমি রেখাটা টেনেছিলাম, দেখো ওখানে আছে -25, এটা লিখলাম এইভাবে। তারপরে সূত্রটা কি, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3/ফ্যাক্টোরিয়াল 4। ঠিক এটা ওইভাবে লিখবো, ইউ ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3/ফ্যাক্টোরিয়াল 4। হ্যাঁ, এখন ওই যে ডেল্টা টু দি পাওয়ার 4 ফাংশন অফ এক্স নট সূত্রের মধ্যে লিখেছি, তাহলে ডেল্টা টু দি পাওয়ার 4 ফাংশন অফ এক্স নট বলতে 4তম যে ব্যবধান বের করেছি টেবিলের মধ্যে তাকিয়ে দেখো, সেই মানটা কিন্তু 37। এই 37 এখানে বসিয়ে দিলাম। এই তো আমার সূত্রের মধ্যে মান বসানো শেষ। এখন ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করো, তাহলে রেজাল্টটা এরকম আসবে। তোমরা একটু মিলিয়ে নিও, রেজাল্টটা আসবে 31 তো আছে, তারপরের লাইনে আসবে +21, তারপরে 1.125, দেখবে 125 মাইনাস দিয়ে আসবে, এটা করলেই বুঝতে পারবে। তারপরে এটা আসবে -1.5625, তারপরে এটা আসবে রেজাল্ট ক্যালকুলেটর যে যত পর্যন্ত, মানে দশমিকের পরে যত ঘর পর্যন্তই আসুক না কেন, যখন কাজটা করবে টোটালটাই লিখতে হবে এখানে। 44 এনে কিন্তু বাদ দেওয়া যাবে না, মানে আসন্ন মান এখানে লেখা যাবে না, এখানে যা আসে যত বড়ই হোক টোটাল মানটা লিখতে হবে। এই যে এরকম আসবে, আসার পরে এটা যোগ বিয়োগের কাজ করলে তোমার রেজাল্ট আসবে এরকম 47.867171,875। এই যে যা আসবে তাই লিখতে হবে। তা এখন এই যে বের করেছি, তাই না, এটা কিন্তু একটা কি দশমিক সংখ্যায় আসছে, কিন্তু আমরা কার মান বের করতেছি, এফ অফ 45। তার মানে কি ছাত্র সংখ্যা বের করতেছি, তাই না? মানে 45 নম্বর পেয়েছে, মানে 40 থেকে 45 নম্বরের মধ্যে যে মানে কে কে কতজন স্টুডেন্ট এরকম নম্বর পেয়েছে 40 থেকে 45। আর এটা বের করতেছি কি 45 পেয়েছে এরকম শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমাদের এটা কিন্তু শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা তো আর ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা। এই জন্য তোমরা এখান থেকে পূর্ণ সংখ্যা নিয়ে নিবে। তাহলে এটা কিভাবে নিতে পারি, এই যে দেখো
আমি দশমিকের পরে কিন্তু দেখো খেয়াল করো 8671 এরকম আছে। তাহলে এই যে দশমিকের পরে কিন্তু 5 বা 5-এর বেশি হলে কিন্তু আমরা 1 ধরে সামনে 1 যোগ করে দিব। তাহলে যোগ করলে আমার এখান থেকে আসবে কত? 48। এটা নিয়ে নিলাম আসন্ন মান। কারণ সংখ্যাটা তো আমরা বেজুর নিয়ে করতে পার, সরি, দশমিক সংখ্যা নিয়ে কিন্তু আমাদের মানুষের সংখ্যা হয় না দশমিকে, তাই না? তাহলে 48 নিয়ে নিলাম। তাহলে 45 নম্বর পেয়েছে এরকম সংখ্যা কিন্তু বের করে ফেললাম যে 48 জন 45 পেয়েছে। এখন আমি কি লিখেছিলাম যে শুরুতে F45 বিয়োগ F40 এর মান বের করতে হবে, এরকম লিখেছিলাম। তাহলে F45 এর মান 48 পেয়েছি। আর F40 মানে F অফ X। দেখো 40 নম্বর এটা কিন্তু মধ্যে পেয়েছে, প্রথম টেবিলের মধ্যে তাকিয়ে দেখো 31 জন দেওয়া। তার মানে এখন আমি এই একটা লাইন লিখবো। এই জন্য F40 কিন্তু সূত্র দিয়ে আমরা আর মান বের করতে হবে না। কারণ কেন, যদি না থাকতো তাহলে কিন্তু এটা যেভাবে নিউটন গ্রেগরির সূত্র দিয়ে বের করলাম ওরও বের করতে হতো। ওটা যেহেতু টেবিলে দেওয়াই আছে, তাহলে এখন একটু লাইন লিখবো যে অতএব সুতরাং সুতরাং যে কি লিখবো, ওই যে প্রশ্নে ছিল যে যে সকল শিক্ষার্থী, যে সকল শিক্ষার্থী কত নম্বর 40 এবং 40 থেকে বা 40 হতে 45 নম্বর পেয়েছে, এদের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। তাহলে পেয়েছে এদের সংখ্যা সমান সমান দিয়ে, আচ্ছা 48 জন, এটা খেয়াল রাখতে হবে। F45, তার মানে সংখ্যা আমাদের কিন্তু এইটা বের করতে বলছিলাম, F45 বিয়োগ F40 এটার মান, তাই না? সংখ্যাটা এটা সমান সমান দিয়ে লিখবো। 48 F45 এর মান পেয়েছে, আর ওইটা টেবিলে দেওয়া F40 মানে 31। তাহলে এই দুইটা বিয়োগ করলে আসতেছে আমাদের 17। এটাই হলো উত্তর। এটা ভালো করে আবার লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো। আগামী ক্লাসেও এই এই নম্বর আর শিক্ষার্থী এটার উপর আরেকটা অঙ্ক করব, তার একটু ক্লিয়ার হবে যে টেবিল যে দেওয়া থাকবে তার উপরে ডিপেন্ড করবে যে আমরা কিভাবে আগাবো। তাহলে তোমরা এটা একটু ভালো করে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলেই ভালো থাকো।